বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়েই এবং আরও কিছু বিষয় নিয়ে আমরা চেষ্টা করব সময় পেলে আলোচনা করার আপনাদের সাথে। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকাস্থ কানাডার হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে তিনি সহযোগিতা কামনা করেছেন। অধ্যাপক ইউনুস বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলের অলিগার্ক ব্যবসায়ী, তার ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে, যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে। বিশেষ করে টরেন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনার মাধ্যমে তিনি কানাডায় পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ ও পুনরুদ্ধারে সহায়তা চেয়েছেন। এবং কানাডার হাই কমিশনার জানিয়েছেন যে কানাডার সরকার চিহ্নিত ব্যক্তিদের পাচার করা অর্থ জব্দ এবং তা পুনরুদ্ধারের জন্য একটি প্রক্রিয়া চালু রেখেছে। কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী, এমনটাও তিনি জানিয়েছেন। এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা করতে কানাডার একজন মন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান কানাডার হাই কমিশনার। এরপরে যে তথ্যটি আমি যদি একটু তুলে ধরি তা হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠন করার বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওই দিন একই সঙ্গে ৬ সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদী কি আছে বা ভবিষ্যতে নির্বাচনের পরে কি করা যায় সেটির সুপারিশনামা পেশ করবেন। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট সব রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের সাথে পৌঁছে দেওয়া হবে তাদের কাছে। এরপর রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এবং উপদেষ্টা বলেন যে আশা করছি এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে। এরপর যে তথ্যটি তা হচ্ছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন। ইসি সচিব বলেন, এবারের হালনাগাদে 49,70,388 জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখের কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়ছেন 15,23,000। শতকরা হিসেবে এটি 1.77%। নিবন্ধন চলবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে, এমনটাও তিনি বলেছেন। এরপর আরেকটি তথ্য একটু তুলে ধরি, সেটি হচ্ছে যে বাংলাদেশের একটি গণমাধ্যম সমকালের অনুসন্ধান বলছে, অন্তর্বর্তী সরকারের 22 উপদেষ্টার মধ্যে 8 জন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন। একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সরকারি কোনো গাড়িতে চড়েন না। সরকারি কাজে তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। দায়িত্ব নেয়ার পর সরকারি যানবাহন অধিদপ্তর পরিবহন পুল থেকে একটি করে টয়োটা হাইব্রিড ক্যামরি গাড়ি বরাদ্দ পান সব উপদেষ্টা। দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকাও পাচ্ছেন তারা। তবে অনুসন্ধানে দেখা গেছে কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্য ব্যবহার করছেন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রকল্পের দামি গাড়ি। এজন্য বিভিন্ন দপ্তর থেকে যোগান দেওয়া হয়েছে একাধিক চালকও। এসব বাড়তি গাড়ির পেছনে চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ গাড়ি প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি মাসে গচ্চা যাচ্ছে প্রায় লাখ টাকা। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, তিনি বলেছেন, দ্রব্যমূল্য বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই, দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে, সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না। এবং তিনি আরও বলেছেন যে আগে বলেছিলাম সরকারকে 3 বছর সময় দিতে হবে, কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক বিভক্তি বাড়ছে, সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি। এবং সাথে আরেকটু যোগ করি, মাহমুদুর রহমান মান্না আরেকটু বলেছেন যে মানুষ বলে কোথায় ঐক্য, শুধু তো অনৈক্যের ধ্বনি শুনি। ইউনূসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। তারা দল করবে ভালো কথা, কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের দুজন অতিথির সাথে আলোচনা। আমি প্রথমে একটু আসতে চাই শরীফুজ্জামান শরীফ।
যেই বিষয়টি বলছিলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সমকালের অনুসন্ধান বলছে অন্তর্বর্তী সরকার 22 উপদেষ্টার মধ্যে 8 জন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন। কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্যরাও নাকি বলে বিভিন্ন দপ্তর সংস্থার প্রকল্পের দামি গাড়ি তারা ব্যবহার করছেন। এই যে সরকারি গাড়ি ব্যবহার উপদেষ্টাদের যে অনিয়মের এই অভিযোগ, এই ব্যাপারে আপনি কি বলবেন শরীফুজ্জামান শরীফ? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা এবং আমার সাথে আলোচককে শুভেচ্ছা। কিছু রোগ আছে যে রোগগুলো কখনোই আপনি যতই চিকিৎসা করেন, হয়তো কিছু সময়ের জন্য সেই রোগটা আপনার শরীরের মধ্যে স্তিমিত হয়ে যায়, আবার কিছুদিন পরে সেই রোগটা আবার ফিরে আসে। সরকারি পর্যায়ে এই রকমের একটা রোগ, সেটা হচ্ছে গাড়ি কেনা, গাড়ি ব্যবহার। আপনি সরকারের যে প্রকল্পগুলো দেখবেন, প্রকল্পের কাগজপত্র, প্রকল্পের অফিস, এই জায়গাগুলোতে অগ্রগতির আগে আপনি দেখবেন সবার আগে তারা গাড়ি কেনে। অন্য কোনো কাজ হোক বা না হোক, প্রকল্পের অর্থ দিয়ে প্রথমে তারা গাড়ি কেনে এবং প্রতিটি প্রকল্পে এই ধরনের গাড়ি কেনার একটা অপশন তারা রেখে দেয়। এবং পরবর্তীকালে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর সেই গাড়ির রক্ষণাবেক্ষণ হয় না, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। আজকের যে আলোচনাটা সমকাল শুরু করেছে এবং সমকাল সামনে এনেছে, আমি প্রথমেই সমকালকে এটার জন্য ধন্যবাদ দেই যে তারা দেখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে যে আমাদের এখানে রাজা যায় রাজা আসে, কিন্তু সংস্কৃতির কখনো বদল হয় না। সেই সংস্কৃতি হচ্ছে এই যে গাড়ি রোগ। আমরা যে কয়েকজন উপদেষ্টার নাম জেনেছি, আমি নাম ধরে বলছি। ফরিদ আক্তার, তিনি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার স্বামী আমাদের খুবই পরিচিত জনাব ফরহাদ মাজহার, তাত্ত্বিক, একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তিনি এখন পর্যন্ত কিন্তু বলছেন যে আমরা একটা ফ্যাসিবাদী সংবিধানে আছি, এই সংবিধানটা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং রাষ্ট্র গঠন করতে। তো স্ববিরোধিতার জায়গাটা হচ্ছে, তিনি ফ্যাসিবাদী সংবিধান, এই সংবিধান না মানলেও তার স্ত্রী ফরিদা আক্তারকে এই সরকারে অংশগ্রহণ করার কিন্তু সুযোগ দিয়েছেন অথবা অনুমতি। যদিও এই বিষয়ে তার নিশ্চয়ই হয়তো কোনো না কোনো বক্তব্য। ফরিদা আপার যে অভিযোগটি এসেছে এটি গুরুতর একটা। সেটি কি? নম্বর প্লেট বিহীন একটা গাড়ি তিনি 6 মাস ধরে ব্যবহার করছেন। এটা এক ধরনের অপরাধ। আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনার গাড়িতে জাতীয় পতাকা উঠছে, কিন্তু আপনি আইন মানছেন না, আপনার গাড়িতে কোনো নাম্বার প্লেট। আমাদের ট্রাফিক আইনে এটি একটা শাস্তিযোগ্য। পৃথিবীর কোনো জায়গায় কোনো মন্ত্রী যদি এই ধরনের ঘটনায় অভিযুক্ত হতেন এবং প্রমাণিত হতেন, আমার ধারণা যে তার মন্ত্রিত্ব চলে যেত। কেন? তিনি আইন মানছেন না, আইন অমান্য করে চলছেন এবং প্রচলিত আইনের প্রতি তার বিন্দু মাত্র কোনো রেসপন্সিবিলিটি, কোনো শ্রদ্ধা নেই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আমরা আরেকজন খাদ্য উপদেষ্টা, তিনি দীর্ঘদিনের আমলা ছিলেন এবং আমাদের এখানে একেবারে গুরুত্বপূর্ণ একটা গণমাধ্যম প্রথম আলো, তাদের একটা বুদ্ধিজীবী পুল আছে। আপনি দেখবেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজে তাদের ওপিনিয়ন গুলো তারা যুক্ত করে দেন এবং বিভিন্ন সময় অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে, বিশেষ করে গত 15 বছর প্রথম আলো যে অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে নিউজগুলো করেছে, প্রায় প্রত্যেকটি নিউজে আপনি দেখবেন যে ওই খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার, তার কোট সেখানে ব্যবহার করা হতো এবং তিনি নানা রকমের সুবচন সেখানে দিতেন। কিন্তু আজকে আমরা এসে দেখলাম যে সেখানে তিনি বলছেন যে সচিবরাও তো ব্যবহার করে, অর্থাৎ সচিব যেহেতু অন্যায় করে, আমিও তো অন্যায় করতে পারি। আমার কাছে সেটি মনে হয়েছে যে তিনি এটি বলতে চেয়েছেন যে যেহেতু গাড়িগুলো সচিবরাও ব্যবহার করে, অন্য উপদেষ্টারা আইন সম্পর্কে তাদের অজ্ঞতা থাকতে পারে, না জানা বিষয় থাকতে পারে, কিন্তু উনি তো দীর্ঘদিন একেবারে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে আমার জানা মতে তিনি ক্যাবিনেট সচিবও ছিলেন। সুতরাং তিনি একটা অন্যায় কাজকে বৈধতা দেওয়ার জন্য এই যে যুক্তিটি দিয়েছেন, সেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এই গণঅভ্যুত্থানের আরেকজন একেবারে পায়োনিয়র আমাদের সজীব ভুইয়া, যাদের এই গণঅভ্যুত্থানে বিরাট ত্যাগ আছে, একেবারে জীবনকে বাজি রেখে যারা লড়াই করেছেন তাদের একজন। তিনি বয়সের দিক থেকে নবীন, তার কাছে আমাদের চাওয়া পাওয়া এবং প্রত্যাশা অনেক। কিন্তু সেখানেও দেখা গেল যে হয়তো আমার ধারণা 6 মাস আগে এই সজীব ভুইয়া হয়তো তার হল থেকে টিএসসি পর্যন্ত পায়ে হেঁটে যেতেন অথবা রিক্সায় যেতেন,
তিনিও এখন সরকারের একাধিক গাড়ি ব্যবহার করছেন। আপনি যে তথ্যটি দিয়েছেন, আপত্তির জায়গা হচ্ছে সেখানে এক একটা গাড়ির পেছনে 1 লক্ষ টাকা খরচ হচ্ছে। এই টাকাটা কার? এই টাকাটা আমাদের টাকা, জনগণের টাকা। এবং এই গাড়িগুলো কারা ব্যবহার করছে? তাদের পরিবারের আত্মীয় স্বজন। আপনি এখনো ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যদি যান, সকাল 11টার সময়, বিকাল 4টার সময় দেখবেন সরকারি স্টিকার যুক্ত গাড়ি তারা ব্যবহার করছেন। অর্থাৎ এই গাড়িগুলো রাষ্ট্রের অর্থ নিয়ে তারা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। এবং আমি মনে করি যে এটি একটা ফৌজদারি অপরাধ। কিন্তু আমলার থেকে রাজনীতিবিদ কারো ক্ষেত্রে এই ফৌজদারি অপরাধ করলেও সেটি প্রয়োগ হয় না। এবং এই যে আলোচনাটা করলাম, এর সামারির জায়গাটা হচ্ছে এটা, যে শেখ হাসিনার 15 বছর আমরা যেটা বলি আইনের শাসনের বদলে শাসকের আইন প্রবর্তিত হয়েছিল। আজকে আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখছি। মন্ত্রী পতাকাওয়ালা গাড়ি নিয়ে ঘুরছেন, কিন্তু সেখানে নাম্বার প্লেট নেই। এটি একেবারে শাস্তিযোগ্য অপরাধ। কোনো মন্ত্রী একাধিক গাড়ি ব্যবহার করছেন রাষ্ট্রের অর্থ খরচ করে, এবং তারা অন্যের জায়গায় যে সুশাসনের যে স্বপ্ন দেখেন, সমালোচনা করেন, নিজের ক্ষেত্রে যে করেন না। আমি স্ববিরোধিতার জায়গাগুলোকেই তুলে ধরলাম। এবং আমরা আশা করি এবং আমরা মনে করি যে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা এসেছেন তাদের মনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। জি। গত কয়েকদিন আগে আপনি দেখেছেন খাল কাটতে যাচ্ছেন ওই যে লাল গালিচার উপরে পাড়া দিয়ে, আজকে এইগুলো দেখলেন। অর্থাৎ প্রতিনিয়ত তারা একের পর এক বিতর্ক তৈরি করছেন, যে বিতর্কগুলো এর আগের সরকারগুলো অথবা তার আগের সরকার বিভিন্ন সময় যে বিতর্কিত কাজগুলো করেছেন, এখন যারা দায়িত্ব নিয়েছেন পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে তারা একই কাজ করছেন। জি, অর্থাৎ সেই সংস্কৃতির থেকে আমরা এখন পর্যন্ত বের হতে পারলাম। শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী আপনার কাছে আসি, যে এই বিষয়টি নিয়ে, একই বিষয়, আপনি যদি একটু কিছু বলতে চান এই বিষয়ে। না, ধন্যবাদ। এবং আজকে যারা টিভিএন দেখছেন দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে শরীফুজ্জামান ভাই তো বিস্তারিত বলেছেন, এই বিষয়ে আর নতুন খুব একটা যুক্ত করার কিছু নেই। তবে আমি সমকালের একটা রিপোর্টে যে জিনিসটা দেখি, যে এই যে সরকারি গাড়ির নিয়ম বহির্ভূত ব্যবহার, এইটা কেন করছেন এই প্রশ্ন যখন করা হয়েছিল বেশ কয়েকজন উপদেষ্টাদের, সেটা সমকালের রিপোর্ট অনুযায়ী তাদের প্রত্যেকেরই উত্তরটা ছিল এরকম যে এইভাবেই চলছে, সুতরাং আমরা এভাবেই মানে ব্যবহার করছি। তো এই রিপোর্ট যদি সত্য হয় যে উপদেষ্টারা বলছেন যে এইভাবেই আগে থেকে চলছিল, সুতরাং আমরাও এভাবে চলছি, তাহলে এই যে জুলাই বিপ্লব বা অভ্যুত্থানের কথা বলা হলো, বা যে কারণে বিগত সরকারকে ফ্যাসিস্ট উপাধি আমরা দিলাম, কি কারণে? যে এভাবে চলছিল, এই চলছিলটা আমরা চাই না, এই চলছিলটাকে আমরা পরিবর্তন করতে চাই। এইটাই যদি করতে চাই, তাহলে আমরা আবার সেটা কেন ফলো করব? জি, তাহলে তো জনগণের মধ্যে একটা প্রশ্ন এসে যাবে যে তাহলে কি আমরা কিছু মানুষকে পরিবর্তন করতে চেয়েছিলাম, নাকি আসলে সিস্টেমকে পরিবর্তন করতে চেয়েছিলাম? তো এখন আমাদের এই প্রশ্নের জবাবটা আসলে খুঁজে বের জি। করতে হবে। আব্দুল মামুন চৌধুরী, আমি একটু যে ভিন্ন প্রশ্নে কি আপনার চেয়ে- কাছে আসি। জি, একটু ভিন্ন প্রশ্নে আপনার কাছে আসি। যে বিষয়টি, সেটি আমরা যেটি দেখলাম যে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়া, এই 3 দেশের জন্য উন্নয়ন সহযোগিতা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার। এবং এটি তারা তাদের সুইস সরকারের যে ফেডারেল কাউন্সিল, তাদের বিবৃতিতে বলা হচ্ছে সরকারের উন্নয়ন সহযোগিতা কাটছাঁটের বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত তাদের নেয়া। আসলে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য আসলে কতটা এবং কি প্রভাব ফেলতে পারে? সুইজারল্যান্ডের যে সিদ্ধান্তটা, এটি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নয়। এটি তাদের পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবেই এটা হচ্ছে যে তারা 2028 সাল নাগাদ তাদের এই বাইরের দেশের যে বিভিন্ন তাদের যে অর্থায়ন, এইগুলো তারা ধীরে ধীরে বন্ধ করবেন। তো অবশ্যই একটা মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা সামনে 2026-এ যাব, এরকম একটি লক্ষ্য আমাদের ছিল। সেই অনুযায়ী রাষ্ট্রের অর্থনীতি এবং বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। কাজে আমরা যখন মধ্যম আয়ের দেশ এই
লেভেলটা আমরা ক্রস করব, তখন স্বভাবতই নিম্ন মধ্য এবং এলডিসি কান্ট্রিগুলোর জন্য যে ফ্যাসিলিটি গুলো থাকে সেগুলো উঠে যাবে। এটাই কিন্তু আমরা জানি। সুতরাং এখন কিন্তু আমাদেরকে সেই সক্ষমতা আছে বলে মনে করা হবে, এবং সেই সক্ষমতা আছে প্রমাণ করতে পারলেই আমরা মধ্যম আয়ের দেশে যাব। তখন কিন্তু এই বিভিন্ন দেশের যে দরিদ্র দেশগুলোর জন্য যে তাদের সাহায্য অনুদান এগুলো আর থাকবে না, এটি স্বাভাবিক। সেই হিসেবে আমরা যে রিপোর্টটা দেখেছি সেই রিপোর্টে এটাও মন্তব্য করা হয়েছে, সুইজারল্যান্ডের যে রিপোর্টটা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট, সেখানে বলা হয়েছে যে সেই 2026-এ যে এই বাংলাদেশ এই স্তরে উন্নীত হবে, এটাকে মাথায় রেখেই তারা এই 4টা কান্ট্রির মধ্যে বাংলাদেশকে ইনক্লুড করেছে। সুতরাং এটা আমাদের কিন্তু আগে থেকে জানা ছিল। কাজে সম্ভবত আমাদের যারা সরকারে আছেন তাদের সে ধরনেরই প্রস্তুতি থাকার কথা ছিল। এখন যদি সরকারের সেই প্রস্তুতিটা না থাকে, তাহলে তো অবশ্যই আমরা বিপদে পড়ে যাচ্ছি। দ্বিতীয় যে জিনিসটা, যে আমাদের কিন্তু একটা অর্থনৈতিক গ্লোবাল কনফারেন্স হয়েছে সুইজারল্যান্ডে সম্প্রতি। জি, সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা গিয়েছিলেন। গিয়েছেন। তো আমরা কিন্তু সবাই আশা করেছিলাম যে আহ, এবং জি, আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আপনি যে কথাগুলো বলছিলেন সেখানে একটি বিষয়, তা হচ্ছে যে খাল কাটতে 3 জন উপদেষ্টা গিয়েছেন। আমি এখানে একটু প্রশ্নটা এইভাবে আপনার কাছে রাখতে চাই। আমরা যেটা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, যমুনার সামনে যখন আন্দোলনে আহতরা গেলেন, সেখানে হাসনাত আব্দুল্লাহ এবং আরও কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা সেখানে উপস্থিত ছিলেন। তারা আলাপ আলোচনা করলেন, তারা আহতদের সাথে নানান দীর্ঘক্ষণ কথা বললেন। কিন্তু আমি আসলে এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে খাল কাটা উদ্বোধন করতে 3 জন উপদেষ্টা গেলেন, কিন্তু আন্দোলনে আহতদের তারা যখন তাদের দাবি দাওয়া নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গেলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, সেখানে একজন উপদেষ্টাকে আমরা দেখতে পেলাম না। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন শরীফুজ্জামান শরীফ? প্রথম জায়গাটা হচ্ছে যে এই দাবিটার সাথে আমরা মোটামুটি সবাই একমত যে শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানে চ্যাম্পিয়ন ছিল, সামনে ছিলেন, তাদের কতগুলো চাওয়া আছে, তাদের চিকিৎসা অন্যান্য বিষয়গুলো সরকার প্রপারলি এখন পর্যন্ত হ্যান্ডেল করতে পারছে না। যদিও এর আগে যতগুলো এই ধরনের বড় রাজনৈতিক ঘটনা ঘটেছে এবং শাসকের নির্যাতনে আহত হওয়ার, নিহত হওয়ার ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু এই ধরনের দাবি ওঠেনি যে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, আর্থিক সহায়তা করতে হবে ইত্যাদি। এবারে ব্যাপ্তিটা অনেক বড়, হয়তো সেই কারণে দাবিগুলো আসছে। প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যারা গিয়েছেন, আমি মনে করি যে গত 6 মাসে এই সরকারের যতগুলো গ্লানিকর কাজ আছে তার মধ্যে সব থেকে প্রায়োরিটির জায়গায় এটা সব থেকে গ্লানির জায়গা। কেন? যে শিক্ষার্থীরা এই পরিবর্তনটা আনতে প্রধান ভূমিকা পালন করলেন, তাদেরকে রাতের বেলায় পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যে বিক্ষোভ করতে হচ্ছে, তারা অভিযোগ করছেন যে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসভঙ্গ করেছে। এটা শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যথেষ্ট ঘাটতি আছে, গাফিলতি। আবার এটা নিয়ে এক ধরনের রাজনীতিও আছে। আপনি যেটি বললেন, হাসনাত আব্দুল্লাহ, আমিও দেখেছি, লাইভ হচ্ছিল এবং তিনি সেখানে গিয়ে 7টা দাবি, তিনি একটা কাগজ হাতে নিয়ে বারবার বলছিলেন যে 7টার সাথেই তো আমরা একমত। তারপরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার হাসপাতালে পাঠিয়েছেন। আবার গতকালকে তাদের একজন মুখ্য সংগঠক হান্নান মাসুদ, তিনি বলছেন যে এই যাদেরকে চিকিৎসার জন্য রাস্তায় নামানো হয়েছে তার পেছনে কারো কারো ষড়যন্ত্র আছে। তো যদি ষড়যন্ত্র থাকে, তাহলে ষড়যন্ত্রকারীদের পাশে গিয়ে একজন সমন্বয়ক কেন এই দাবির সাথে সংহতি জানাচ্ছেন? এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে সমন্বয়হীনতা আছে, এদের মধ্যে স্ববিরোধিতা আছে, এবং সমস্যা যখনই তৈরি হচ্ছে তখন সেটিকে ম্যানেজমেন্টের দিকে না গিয়ে ব্লেম গেমের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে আছে।
উপদেষ্টারা যে যাননি, এটাকে নিয়ে আমি কয়েকটা জায়গায় বলেছি। আমার কথাটা একটু আহ কর্কশ শোনাতে পারে, আমার কথাটা একটু কাউকে হার্ড করতে পারে, কিন্তু সত্য হচ্ছে আমরা আগের যে সরকারটা ছিল সেই সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আছে আমাদের, তার একটা বড় অভিযোগ হচ্ছে তারা 71-কে বিক্রি করতেন, তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করতেন, তারা শেখ মুজিব বঙ্গবন্ধুকে বিক্রি করতেন। এই সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানকে বিক্রি করে কেউ কেউ আঙ্গুর ফুলে কলা গাছ হচ্ছে, নানা রকমের অনিয়মের সাথে তারা জড়িয়ে পড়ছেন। এবং আপনি দেখেছেন যে জুলাই অভ্যুত্থান ফাউন্ডেশনে অনেক শহীদ পরিবারের সদস্যদের সাথে সেখানে দুর্ব্যবহার করা হয়েছে এবং তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে একজন সার্জিস আলম তিনি পদত্যাগ করেছেন। এবং এই শহীদ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এখানে আসার পরে তাদেরকে হয়রানি করা হয়। এবং সর্বশেষ জাতীয় নাগরিক কমিটি জুলাই অভ্যুত্থান ফাউন্ডেশনকে একটা চিঠি দিয়ে বলেছে তাদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ উঠেছিল তারা এনেছিলেন, তার কয়েকটা অভিযোগের মধ্যে হচ্ছে শহীদ পরিবারকে যথাযথভাবে তাদেরকে সম্মান দেওয়া হয় না, তারা ফোন করলে ফোন ধরেন না, ফোন করে দুর্ব্যবহার করেন। অর্থাৎ এই ঘটনার 6 মাসের মাথায় একটা শহীদ পরিবারের প্রতিনিধি যখন তার সন্তান যাদের ডাকে সাড়া দিয়েছেন তাদের কাছ থেকে এই দুর্ব্যবহারটা পান, এবং অন্যদিকে যারা এই দায়িত্বে আছেন তাদের একেবারে ঝলমলে চেহারা, তাদের আড়ম্বরপূর্ণ জীবন, 6 মাস আগে যারা কষ্ট করে চলতেন এখন প্রতিনিয়ত নতুন নতুন মডেলের গাড়িতে তারা চলাফেরা করেন, এই জিনিসগুলো যখন আপনি দেখবেন তখন আপনি আমার এই অভিযোগের সাথে একমত হবেন যে জুলাই অভ্যুত্থানকে একটা অংশ ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছে জি, এবং বিক্রি শরীফুজ্জামান করে শরীফ। তারা তাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নানা রকমের সচিবালয়ের মধ্যে রাতের বেলায় সমন্বয়করা কেন বসে থাকে? তাদের কাজটা কি রাতের বেলায়? ডিসি নিয়োগের ক্ষেত্রে যে জি, অভিযোগ, শরীফুজ্জামান শরীফ, আমাকে একটি বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনার সাথে এই আলোচনাগুলো আমরা আরো কন্টিনিউ করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে একটু আপনি যদি আমাকে বলতেন, আমি একটু তথ্যটি তুলে ধরি। বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের এফডিআই খরা কাটছে না, যেমনটা আমরা একটি প্রতিবেদনে দেখতে পেয়েছি। উল্টো পরিস্থিতির অবনতি হচ্ছে বলা হচ্ছে। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর নাগাদ নিট 10,43,00,000 এফডিআই এসেছে, গত অর্থ বছরের একই সময়ের চেয়ে যা 71% কম। এটি 22 জানুয়ারি 2025-এর একটি রিপোর্ট। এবং বাংলাদেশে এক প্রান্তিকে এফডিআই এতটা কমে যাওয়ার ঘটনা সম্প্রতি আর ঘটেনি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ঘেটে দেখা যায় যে এক প্রান্তিকে এত কম এফডিআই গত 11 বছরে কখনো আসেনি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই যে বিদেশি বিনিয়োগ যে আশা কমে গেছে, এটি আসলে কতটা দুশ্চিন্তার কারণ হতে পারে? ধন্যবাদ। আপনি দেখেন, এটা সম্পূর্ণ একটা অর্থনৈতিক বিষয়। আপনারা এটাও জানেন যে বিনিয়োগের সাথে কিন্তু একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের যে কমিটমেন্ট, এগুলোর সাথে এক ধরনের সংযোগ আছে। কারণ কেউই তার কষ্টার্জিত অর্থ হাতছাড়া হয়ে যায় এটা চাইবে না। তো কাজে বর্তমান বাংলাদেশে যে অবস্থাটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আপনারা দেখেন প্রতিদিন বিভিন্ন জায়গায় দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে এবং সরকার এগুলো সামলাতে হিমশিম খাচ্ছে। তো এই পরিস্থিতিগুলো তো পুরো বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে চলে যাচ্ছে। তো কাজেই এই যে এটাকে আমরা যে কোনো কারণেই বলি, এটা ষড়যন্ত্র হোক বা রাষ্ট্রের সরকারের অযোগ্যতা হোক, যে কোনো কারণেই হোক, এই পরিবেশটা কিন্তু বিনিয়োগ বান্ধব পরিবেশ নয়। কাজেই এই বিনিয়োগ বান্ধব পরিবেশ নয়। তারপরে আমাদের এমনিতে ব্যাংকিং সেক্টরে যে দীর্ঘদিন যেমন অচল অবস্থা চলছে এবং সাম্প্রতিক শেয়ার মার্কেটে যে সমস্যাটা আমরা লক্ষ্য করলাম, এই তথ্যগুলো কিন্তু যারা বিনিয়োগ করবেন তারা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করেন।
তো এই পরিস্থিতির একটা কারণ থাকতে পারে যে তারা হয়তো এখানে বিনিয়োগকে সংকুচিত করেছেন, কারণ তারা হয়তো আস্থা পাচ্ছেন না। এবং এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা হবে, কারণ যদি আমরা বিনিয়োগ এখানে না করি, তাহলে রাষ্ট্র তো শুধুমাত্র আপনি ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে জোর করে জনগণের কাছ থেকে টাকা আদায় করে রাষ্ট্র চালাতে পারবেন না। আপনাকে রাষ্ট্রকে অবশ্যই ব্যবসা করার সুযোগ করে দিতে হবে, অর্থনীতির চাকাকে সচল রাখার সুযোগ করে দিতে হবে। এবং অর্থনীতির চাকা সচল হলেই এবং সেটার যদি নিরাপত্তা থাকে, অর্থাৎ আমি যখন বিনিয়োগটা করব সেই বিনিয়োগের যখন নিরাপত্তা সৈয়দ সম্পর্কে আব্দুল আল মামুন, আমি যদি একটু আপনাকে এখানে একটু জিজ্ঞেস করি, আমি আপনাকে এই প্রশ্নটা করেছি এই কারণে, অবশ্যই এটি অর্থনীতির সাথে জড়িত বিষয়, কিন্তু অবশ্যই এটির সাথে রাজনৈতিক এবং কূটনৈতিক যোগাযোগ রয়েছে স্পষ্টভাবেই। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি বলি যে 6 মাস পরেও এখন ইউএসএ, ইউরোপ অথবা অন্যান্য রাষ্ট্রের সাথে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে আমরা যদি বলি যে এই যে বিনিয়োগকারীদের কনভিন্স করার জন্য, আস্থা ফেরানোর জন্য সবকিছু মিলিয়ে এই বিষয়গুলোতে কতটুকু অগ্রগতি করতে পেরেছে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, আপনি যে জিনিসটা দেখেন যে আমরা তো এই যে সুইজারল্যান্ডে যে কনফারেন্স আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গেলেন, তারপর সেখানে তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে সাইড লাইনে বিভিন্ন রাষ্ট্রের সাথে বা বিভিন্ন সংস্থার সাথে তিনি কথা বলেছেন, কিন্তু সেটার সুফল কি হলো সেটা কিন্তু এখনো আমাদের মধ্যেই। আপনারা লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হয়েছে এবং সেই সরকারের নীতি পূর্বতন সরকারের নীতির চাইতে অনেকটা পৃথক। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন অভ্যন্তরীণ নীতিতে খেয়াল করেছে এবং পুরো বিশ্বব্যাপী তারা যে অনুদানগুলো দেয়, সাহায্যগুলো দেয়, সেখান থেকে তারা কিন্তু পিছিয়ে আসছে। আপাতত 3 মাসের জন্য তারা পিছিয়ে এসছে। তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন ইউএস এইড এর কার্যক্রম বন্ধ হয়েছে। এটা শুধু বাংলাদেশে না, বেশ কয়েকটা কান্ট্রিতে। সো এরকম ভাবে সুইজারল্যান্ডেও আবার তাদের একটা পলিসি। তো পাশাপাশি এই যে জিনিসটা, এগুলো তো আসলে বিভিন্ন রাষ্ট্রের বর্তমান যে গ্লোবাল অর্থনীতি, সেই গ্লোবাল অর্থনীতি তো এইদিকে যাচ্ছে। এখন সেটার পরিস্থিতিতে এখন বর্তমান যে ইন্টারিম সরকার, এই সরকার এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে, দেখেন একটা সরকার যখন ক্রাইসিস মেনটেন করে তখন কিন্তু জনগণের ঐক্যমত্য থাকতে হয় এবং তার পেছনে স্ট্রং ম্যান্ডেট থাকতে হয়। এখন আমাদের বর্তমান সমস্যাটা হলো যে যে সরকারটা ক্ষমতায় আছে তার পেছনে কিন্তু মানে নির্বাচিত ম্যান্ডেট নাই। কাজেই জনমতটা এখন কিভাবে তার পক্ষে বা বিপক্ষে আছে, কারণ আমরা কিন্তু জনমত বলতে শুধুমাত্র ভোটার বোঝাই না। রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে যারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে, রাজনীতি নিয়ন্ত্রণ করে। এখন শুধুমাত্র ভোটারের সমর্থন বা রাজপথে যারা মিছিল মিটিং করে তাদের সমর্থনই কিন্তু সব কথা নয়। রাষ্ট্রকে যারা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সেই গোষ্ঠীগুলো এই সরকারের সাথে কিভাবে নেগোসিয়েশন করছে, তাদের আস্থা অনাস্থার জায়গা, এগুলো কিন্তু একটা বিষয় আছে। সুতরাং এই গোষ্ঠীগুলোরও কিন্তু আবার গ্লোবাল কানেক্টিভিটি আছে এবং প্রত্যেকেরই কিন্তু একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে। তো কাজেই ভেতরে যে কি ঘটনা ঘটছে সেটা তো আমি মনে করি রাষ্ট্রের যেহেতু গোয়েন্দা সংস্থা আছে তারাই এগুলো এখান থেকে তথ্য বের করতে পারবে। তবে এটা ঠিক যে বাংলাদেশের যে বিনিয়োগ কমে গেছে এটা প্রধানত দুটো কারণে। একটা হলো বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলো বর্তমানে আমাদের অতীতে বিনিয়োগ করত, তারা কিন্তু তাদের নিজস্ব দেশের পলিসির কারণে তাদের বিনিয়োগগুলো গুটিয়ে নিচ্ছে। পাশাপাশি অন্যান্য যে কান্ট্রিগুলো তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অ্যাকচুয়ালি তারা আস্থাহীনতায় হয়তো ভুগছে, যার জন্য তারা হয়তো তাদের সংকুচিত করছে। পাশাপাশি দেশের ভেতরে যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে তাদের সাথে হয়তো বা বর্তমান সরকারের যে আস্থা অনাস্থার বিষয় সেটা হয়তো বা খুব স্পষ্ট নয়। এই সব কিছু মিলিয়েই কিন্তু অর্থনীতিতে এক ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং এই চ্যালেঞ্জ যদি খুব দ্রুত মোকাবেলা করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। জি, সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আমি আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে সময় পেলাম। একটু শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসি একটি অন্য বিষয় নিয়ে, তা হচ্ছে যে একটু কয়েকটি তথ্য একটু তুলে ধরি ছোট করে। ঢাকার দক্ষিণখান থেকে অপহৃত 13 বছরের এক কিশোরীর অর্ধগলিত দেহ উদ্ধার করে পুলিশ, এবং পুলিশ জানায় 5 জন মিলে ধর্ষণ ও হত্যার পর মেয়েটির মরদেহ ফেলে দেওয়া হাতির ঝিলে। রাজধানীর শেওড়াপাড়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বান্ধবীর অভিযোগ যে 10 থেকে 12 জনের একটি দল তাকে রুমে আটকে তার বান্ধবীকে ধর্ষণ করেছে, এবং এই ঘটনায় কাফরুল থানায় একটি মামলাও হয়েছে। এবং সবশেষ আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাফ জয়ী নারী ফুটবলার
মাতসুশিমা সুমাইয়া তিনি বলছেন যে কয়েকদিন ধরে ধর্ষণ আর হত্যার হুমকি পাচ্ছেন তিনি। বাংলাদেশের নারীদের নিরাপত্তার পরিস্থিতি কি, আসলে নারী নিরাপত্তা কতটা নিশ্চিত হচ্ছে? শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ। আমি এখানে নিরাপত্তার জায়গাটায় নারী পুরুষ আলাদা করার প্রয়োজন নেই। আপনি যে তথ্যগুলো দিলেন তার সাথে আমি আরো দুটো তথ্য দিই। আজকে সন্ধ্যাবেলায় পটুয়াখালীতে একজন কিশোরী, তাকে উত্ত্যক্ত করা, পরে মারধর করার কারণে তিনি আত্মহত্যা অভিমানে বাড়িতে গিয়ে আত্মহত্যা করেন। একটু আগে সমকাল একটা রিপোর্ট দিয়েছে, সেটা হচ্ছে পিরোজপুর থেকে একজন কিশোরী, তিনি অপহরণের শিকার হয়েছিলেন। পাশের জেলায় বাগেরহাটে একটা পুকুরে তার মরদেহ পাওয়া গেছে, তার পায়ে ইট বাঁধা এবং তার সারা শরীরে আঘাতের চিহ্ন। দেশের আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই, এবং এটা নেই এই কারণে আমাদের সরকার এই জায়গাটাতে কোন রকমের তাগিদ অনুভব করছে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য। আমি প্রায়ই লক্ষ্য করি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কখন হবে, কি অবস্থা, উনি পাল্টা প্রশ্ন করেন এবং উনি একসময় সাংবাদিক ছিলেন সেটি বলেন এবং জানতে চান আপনি বলেন কি অবস্থা, আগের থেকে ভালো। অর্থাৎ এইগুলো যদি আগের থেকে ভালো হয় তাহলে আমাদের বলার কিছু নেই। 6 মাসে আইন শৃঙ্খলার জায়গায় কোনো ধরনের কোনো উন্নতি আমি দেখছি না, বরং অবনতি দেখছি। রাষ্ট্র অসহায়ত্ব প্রকাশ করছে। গত 6 মাসে 88টি মাজারে আক্রমণ করা হয়েছে, ভাঙ্গা হয়েছে, লুটপাট হয়েছে। সরকার এদের ভেতর থেকে 22 জনকে গ্রেপ্তার করেছে এবং এটা নানাভাবে প্রচার করছে যে আমরা এই পর্যন্ত 22 জনকে ধরেছি। আক্রমণ হয়েছে কতগুলো জায়গায়? 88টি মাজারে। এক একটা মাজারে আক্রমণের সময় মিনিমাম 2 থেকে 300 মানুষ যেতেন। অর্থাৎ অপরাধ এবং নিজের দুর্বলতা ঢেকে রাখার জন্য সরকারের এই যে চালাকি, এই চালাকি আমাকে মোটামুটি বিক্ষুব্ধ করে। গত কয়েকদিন আগে আপনি দেখেছেন যে জয়পুরহাটে নারী ফুটবল খেলার প্রস্তুতি নিতে গিয়ে সেখানে হামলা করে ভন্ডুল করে দেওয়া হয়েছে। সরকার তারপরে সেটিতে উদ্বেগ প্রকাশ করেছে। আরে বাবা, সরকার যদি উদ্বেগ প্রকাশ করে তাহলে আমি নাগরিক, আমি কার কাছে যাব? সরকার তো উদ্বেগ প্রকাশ করার জন্য না, তার দায়িত্ব হচ্ছে অপরাধীদেরকে গ্রেফতার করা, তাদেরকে শাস্তির মুখোমুখি করা। সেখানকার টিওনোর বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি এই যে উগ্রপন্থীদেরকে পরামর্শ দিয়েছেন যে আপনারা মানববন্ধন করেন এর বিরুদ্ধে। আবার তদন্তের মধ্যেও তাকে যুক্ত করা হয়েছে। রাষ্ট্র যখন তার দুর্বলতা অপরাধীদের কাছে প্রকাশ করে দেয় তখন কিন্তু এই অপরাধ আপনি কোনোভাবে কন্ট্রোল করতে পারেন না। সারা দেশব্যাপী যে চাঁদাবাজি হচ্ছে, নীরব চাঁদাবাজি, সরব চাঁদাবাজি, আপনি এখন বলছেন শীর্ষ সন্ত্রাসী যারা তাদেরকে দেখা মাত্র আমি গ্রেপ্তার করব। প্রশ্ন হচ্ছে এত বছর ধরে যারা ঢাকার অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করত এবং দাপিয়ে বেড়াতো, তারা অনেকদিন ধরে জেলে ছিলেন। কি ঘটনা ঘটলো যে 5ই আগস্টের পরে তাদেরকে আপনার ছেড়ে দিতে হলো? আপনি কেন এদেরকে আটকে রাখার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করলেন না? আমি তো মনে করি যে তাদের সাথে হয়তো কারো কারো একটা গোপন সমঝোতা হয়েছিল। সেই সমঝোতার অংশ হিসাবে আপনি তাদের যখন জামিন দেওয়া হলো, সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো আপত্তি জানালো না। আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার যে সীমাহীন দুর্বল এবং সীমাহীন বিপর্যয় ঘটেছে, এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকারের সমস্ত কনসেন্ট্রেশন একটা জায়গায়, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে অপরাধী যারা আছে অথবা তাদের যে অপরাধগুলো আছে তার একটা অংশের বিচার করা। আমি একটা অংশ এই কারণে বলছি, তাদের অনেক অভিযুক্ত যেভাবে সরকারের সামনে দিয়ে পালিয়ে গেছে। পত্রিকায় আমরা দেখছি সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী ভারতে বসে পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছেন, আর এখানে সরকার তার বিদেশ যাত্রার উপরে গতকাল নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থাৎ মানুষের সাথে মশকরা করা, মানুষের সাথে ফাজলামো করার যে পলিটিক্যাল কালচারটা এর আগেও আমরা দেখেছি, আমি তার ধারাবাহিকতা দেখছি। এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশার জায়গাগুলো ছিল
এই যে বিনিয়োগের বিষয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আমাদের এখানে কিন্তু আমাদের একটা কনসেপ্ট ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো সরকার কাজে লাগায়নি, এবং তাকে যদি ব্যবহার করা হতো তিনি বিদেশ থেকে আমাদের এখানে অনেক কিছু এনে দিতে পারতেন। আমি আনন্দিত একটি কারণে, যে আমাদের এখন বিদেশিদের কাছে সেই ধরনের মুখাপেক্ষী হতে হয় না। একসময় আমাদের বাজেটের আগে আপনার মনে আছে, অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়ামের বৈঠকে গিয়ে বসে থাকতে হতো ব্রিফকেস নিয়ে, বলতে হতো যে আমার এইখানে এই এই সাহায্য দরকার, তুমি কয় টাকা দিবা আমার এই বাজেট। এখন কিন্তু মোটামুটি আমাদের এখানে অনেকগুলো অর্থনীতির সূচক বেড়েছে। বিনিয়োগের এটি দীর্ঘ আলোচনা করা যায়, স্যার বলেছেন আর এর বাইরে কথা বলার দরকার নেই। আপনার বিনিয়োগের পরিবেশটা আমরা নষ্ট করে ফেলি। অর্থাৎ আমাদের এখানে আইন শৃঙ্খলার যে অবনতিটা, আমি জাস্ট একটা কথা বলেই শেষ করব। বাংলাদেশের যে টায়ার শিল্প, এখানে রিক্সা, ভ্যান, তারপরে গাড়ি, অন্যান্য যে টায়ার, আমাদের এই টায়ারের জন্য আমরা নির্ভর করতাম ভারতের উপরে। নারায়ণগঞ্জে গাজী গ্রুপের একটা টায়ার ফ্যাক্টরি ছিল এবং খুবই অত্যাধুনিক। বাংলাদেশের যে চাহিদার 85% এই টায়ার ফ্যাক্টরিটা আমাদের এখানে মার্কেটে তারা সাপ্লাইটা দিতে পারত। আপনার মনে আছে, প্রায় টানা 10 দিন ধরে সেই টায়ার ফ্যাক্টরিটাকে পুড়িয়ে দেওয়া হলো। মাঠে সেনাবাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, কেউ এই ফ্যাক্টরিটিকে রক্ষা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করলো না। আপনি গাজী অপরাধ করলে আপনি 70 বার তাকে ফাঁসি দিতে পারেন, কিন্তু দেশের একটা সম্পদ আপনার চোখের সামনে আপনি শেষ করে ফেললেন। এর যে অভিঘাত, এর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কি আপনি ভোগ করবেন না? এরকমের একটা পরিস্থিতিতে আপনার এখানে কে বিনিয়োগ করতে আসবে? এবং ওই যে কথাটা বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব যদি তাকে কাজে লাগানো হতো, আমাদের এখানে অনেক কিছুই হতো। তিনি আজকে 6 মাস ধরে দায়িত্বে আছেন। আমাদের এখানে আমি কিন্তু এখন পর্যন্ত সেই যে তার যে ইমেজের যে রিফ্লেকশন, সেটি আমি দেখছি না। সেপ্টেম্বরের 4 তারিখে বাংলাদেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসেছিলেন। মালয়েশিয়ায় প্রায় 18,000 শ্রমিক যেতে পারছেন না টিকেটের কারণে, আওয়ামী লীগের সময় একটা ভুলের কারণে। তিনি বলে গিয়েছিলেন এদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করবেন। সেপ্টেম্বরে এসেছিলেন, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। গত সপ্তাহে তারা সোনারগাঁ হোটেলের সামনে রাস্তায় নেমেছিল। জি, আমরা বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো দেখছি। শরীফুজ্জামান শরীফ, আমাকে শেষ করতে হবে। জি জি, আমার সময় একদম শেষ। এই যে সময়টা, সুযোগটা, আমি মনে করি যে সরকারের উচিত তার যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি ব্যক্তির ইমেজ বৃদ্ধির জন্য না, রাষ্ট্র এবং জনগণকে সার্ভ করার জন্য ব্যবহার করা। জি, আপনাকে ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমাদের হাতে সময় আজকে একদম শেষ, এবং ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।